নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ বুদ্ধদেব গুহ রচিত ছায়ারা দীর্ঘ হল গল্পের দ্বিতীয় পর্ব। সোমা ও রাজা চলে গেল। হৃদয় বলল, বৌদি আনো দেখি আমার জন্য একটু পায়েস, এত কষ্ট করে নেধেছ, আমার তো শাশুড়ি নেই, কি খাওয়াবে বলো? আর সঙ্গে যা তরকারি আছে তাও, নোনতা মুখ ছাড়া আমি আবার চা খেতে পারি না। তাপসী অন্যমনস্ক গলায় বললেন, আনছি বলে তিনি আস্তে আস্তে উঠে গেলেন। মৃগেন বললেন, কেমন বুঝলি হৃদে আমার জামাইকে? এই তো প্রথম দেখলি তাই না? বিয়ের সময় তো ছিলি না তুই কলকাতায়, না থাকলেও বিয়ের পর তোমার এখানেই দেখেছিলাম একবার, বোধহয় এপ্রিল মাসে, মিনিট খানেকের জন্যে। ও আগে তাহলে দেখেছিস? তা উন্নতি কেমন হয়েছে বুঝছিস? দারুণ, একেবারে ওই জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের। কি ভাবতে ভাবতে উনি বললেন, মৃগেন তারপরেই বললেন, আর সোমা? ও অনেক বদলে গেছে, যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, যুগের সঙ্গে তাল না মিলিয়ে চলতে পারলে যে থেমে যেতে হবে দাদা। আমাদের দিন কি আর আছে? তা ঠিক, বদলানো তো ভালোই, না বদলানো মানেই তো স্থবিরতা। তুই ঠিকই বলেছিস, আমরা এই যুগে এই দিনে কেমন অ্যান্টিক ফার্নিচারের মতন হয়ে গেছি না রে? তবে অ্যান্টিক জিনিসের দাম বাড়ে, শুধু মানুষের দামই কমে। আমার আর তোর বৌদির এখন কি বা দাম বল? লে বাবু ছেয়ানা। হৃদয় বললেন, দাদা অন্য কথা বলো। শিগগিরই ভালো বাংলা লেখা কিছু পড়লে? তোমাদের পাড়ার নতুন লাইব্রেরিটা তো খুবই ভালো শুনি। বাংলা বই? বাংলার সাহিত্য তো বাতিল হয়ে গেছে রে। আমার নাতি নাতিরা হয়তো বাংলায় কথা বলবে, কিন্তু পড়বে ইংরেজি কমিক্স, অ্যানিট ব্লাইটন, সব গোলমাল হয়ে যায় রে। আমার এসব কথা ভাবতে গেলে সব গোলমাল হয়ে যায়, বুঝেছিস? তবু তুমি তো পড়ো, বলো না কি পড়লে নতুনদের লেখার মধ্যে? মৃগেন একটু ভেবে বললেন, হ্যাঁ পড়েছি, ওই সৌনক সেনের হিপোপটেমাস। এবার কি না, কি নিয়ে লেখা? কেন জলহস্তিনী? উষ্মার সঙ্গেই বললেন কথাটা। আসলে উষ্মাটা নিজের মেয়ে জামাইয়ের কারণে। হৃদয় বললেন, জলহস্তি? বাহ, না পড়ি বাহ, জলহস্তিও বাহ। বাহ, কি যে বলো, জলহস্তি আমার খুব প্রিয় জানোয়ার যে। তোর সঙ্গে চেহারা আর বুদ্ধিরও খুব মিল আছে বটে সে জানোয়ারে। আর এও বোধহয় জানিস যে তারা যেখানেই থাকুক না কেন বহু দূর থেকে বোঝা যায়। নৈশব্দ কাকে বলে জানে না তারা, তোরই মতো। হৃদয় প্রতিবাদ করলেন না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইলেন। অনেকক্ষণ দেওয়াল ঘড়ির টিকটিক শব্দের বসার ঘরের নিস্তব্ধতা ভরে উঠল। মৃগেন বললেন, তুই কিছু পড়লি নতুন? আমি তো পড়াশোনা নিয়েই থাকি। বইয়ের মতন বন্ধু তো আর বউ কখন হয় না দাদা। বই বন্ধু, ধার না দিলে রাগ করে না, ধার চায়ও না। আমার ভালো হলে তাদের ঈর্ষায় বুক ফাটে না, চুগলি করে না, শুধুই আনন্দ, ভালোবাসা আর জ্ঞান দিতে পারে একমাত্র বই। সেদিন একটা বই পড়লাম, হাতির সঙ্গে 50 বছর, স্থলহস্তি সম্বন্ধে। প্রমথেশ বড়ুয়ার ছোট ভাই ডাক্তার প্রকৃতিশচন্দ্র বড়ুয়া, যার ডাকনাম লালজি, তাকে নিয়ে এবং তার হাতি সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে লেখা। বেশ ভালো বই। কার লেখা? পাঁচুগোপাল ভট্টাচার্যি তো তাই হবেন, রিটায়ার্ড ডিআইজি অফ পুলিশ। ওরিয়া অ্যান্ড ইয়ান হ্যামিল্টনের আফ্রিকার হাতিদের নিয়ে লেখা অ্যামং দি এলিফ্যান্টসের মতোই ভালো বলা চলে, তবে সেটা একটু অন্য ধরনের যদিও। মৃগেন বললেন, তাহলে দেখা যাচ্ছে হস্তি এবং জলহস্তিরাই এখন বাংলা সাহিত্যের জগৎ মাত করে আছে। হৃদয় বললেন, তা বলতে পারো। আজকাল রোগা পটকা কবি সাহিত্যিকও কমই চোখে পড়ে, বেশি হস্তি সদৃশ্য। এমন সময় ভেতর থেকে তাপসী বাইরের ঘরে এলেন। নাও তো হিদু ঠাকুরপো, খেয়ে নাও, তারপর চা খেও, গান শোনাও। থাক, আজ আর গান নাই বা হলো, পরে একদিন আসবো, অনেক গান শোনাবো। নতুন নতুন অনেক গান তুলেছি বৌদি। সে কি, হারমোনিয়াম বের করলাম যে বাক্স থেকে। বের করেছো, বেশ করেছো, আবার আজকের মতন বাক্সে পুড়ে দাও বৌদি। জীবনের বাক্স থেকে আজ অব্দি যা কিছুই বের করেছো সবই কি কাজে লেগেছে? ফিরিয়ে নাওনি কি কিছুই? মৃগেন বলে ওঠেন, বাহ বাহ, খুব ভালো বলেছিস রে হিদে। মাঝে মাঝে তুই বড় চমৎকার কথা বলিস। বেশি তো ফেলা গেল, খুবই ভালো বলেছিস কথাটা। জলহস্তি নিয়ে ঠাট্টা করাটা আমার ঠিক হয়নি। হৃদয় তাড়াতাড়ি করে খেয়ে উঠলেন। বড় ছটপটে স্বভাবের আপন বলা মানুষ তিনি। বললেন, চলি দাদা। চলি বৌদি। হৃদয় চলে গেলেন। চলে যেতেই
নিথর হয়ে গেল ঘর। নিথরতর মনে হলো এবারে। আবারও দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ সময়টাকে ভেঙে টুকরো টুকরো করতে লাগলো। মৃগেন এবং তাপসীর মনে সময় চলে যাওয়া এবং দিনগুলি খসে যাওয়ার অমোঘতা প্রকট হতে লাগলো সেই আওয়াজে। মৃগেন ভাবছিলেন হৃদয়টা আরেকটুখানি থাকলে পারত। অনেকক্ষণ পর একটি হাই তুলে তাপসী বললেন, উটিতে যেতে হয় কোথা দিয়ে জানো নাকি গো? মৃগেন চমকে উঠে বললেন, উটি? নীলগিরি হিলস, চন্দনবন? আমিও তো শুধু ম্যাপেই দেখেছি জায়গাটা। ম্যাদ্রাস হয়ে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে মাইসোর, তবে বান্দিপুর এবং মধুমালাই ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যেতে হয়। ব্যাঙ্গালোর থেকে গাড়িতেই যেতে হয় বোধহয়। ট্রেন খুব সম্ভব আছে অন্য দিক দিয়ে, অবশ্য সেদিক দিয়েও গাড়িতে যাওয়া যায় কোয়েম্বাটুর হয়ে। সেদিনই কাগজে দেখছিলাম ওই কলকাতা থেকে ভায়া হায়দ্রাবাদ হয়ে নয় ব্যাঙ্গালোরের ডাইরেক্ট ফ্লাইট হয়ে গেছে আজকাল। ওরা গেলে নিশ্চয়ই প্লেনেই যাবে। ব্যাঙ্গালোর থেকে মাইসোর হয়ে গাড়িতে যাবে সম্ভবত, মাইসোরে প্লেন যায় না। তুমি কিন্তু এই জীবনে আমাকে কোনোদিনই প্লেনে চড়ালে না, আর জীবনও তো শেষই হয়ে গেল। মৃগেন অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, চড়াবো পরের জন্মে। আমিও চড়বো একসঙ্গে। আমাদের সময় মানে আগে এত প্লেন টেন তো ছিল না। উটি কেমন জায়গা গো? দার্জিলিংয়ের মতন? মৃগেন আবারও চুপ করে রইলেন কিছুক্ষণ, বললেন, কি করে বলবো বলো, আমি তো যাইনি। তোমার এমনই কপাল যে আমাকে বিয়ে করে সারা জীবন হেসেল ঠেলেই মরলে। আমাদের অফিসের মিস্টার চেরিয়ান ছিলেন না, তার বাড়ি ছিল কুন্নুরে। তার কাছেই শুনেছি উটি খুবই সুন্দর জায়গা, কুইন অফ দ্য হিল স্টেশন। কুন্নুরের কাছেই, কুন্নুরও সুন্দর। তারপর একটু চুপ করে থেকে বললেন, কিছুই দেখা হলো না তোমার। তাপসী শ্লেষের সঙ্গে বললেন, কেন? রত্নগর্ভা মা হয়েছি না আমি? আমাদের মেয়ের সময় এখন কত ঝকঝকে, রাজার মতন বড় সাহেবের বউ, একমাত্র ছেলে সুরত বোম্বের এত বড় কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। ছেলে মেয়েদের এমন মানুষের মতন মানুষ করে তোলার জন্যে আমার আত্মত্যাগ তো মিথ্যে হয়নি। তোমারও আত্মত্যাগ নয়। মৃগেন তাপসীর কথাতে দুঃখ পেলেন। তাপসীর দিকে মুখ ফিরিয়ে বললেন, মানুষ করার চেষ্টার কোনো ত্রুটি যে তুমি করনি তাসি, একথা আমি অন্তত নিশ্চয়ই বলবো। তুমি একদিনও আমার সঙ্গে সিনেমাতে যাওনি ওদের পড়াশোনার ক্ষতি হবে বলে। তুমিই তো ওদের পড়িয়েছ বরাবর, একা হাতে সংসারের সমস্ত কাজ করে। তোমার মতন মা সব ছেলে মেয়ে পায় না, কম ছেলে মেয়েই পায়। ওই সস্তার দিনও আমি যা মাইনে পেতাম তা তো বলার মতন ছিল না। দোষ তো আমারই, সবই আমার অযোগ্যতার দোষ। সত্যি, ওরা যে মানুষ হয়েছে আজ, জীবনে সুপ্রতিষ্ঠিত, সুখী হয়েছে, তার সব কৃতিত্ব তোমারই একার। তাপসী প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, দেখো, সোজা কথা আমাকে সোজা করে বলো, তাতে লাগে কম। মানুষ যে তাদের কাউকেই করতে পারিনি তা আমার মতন আর কেউই জানে না। আমার। মৃগেন চেয়ার ছেড়ে উঠে কাছে গিয়ে তাপসীর হাতে হাত রেখে বললেন, ছি, এ তুমি কি বলছো তাপসী? আর কেউই না জানুক, না স্বীকার করুক, আমি তো জানি তুমি কি করেছো ওদের জন্যে। ওরা অমানুষ হয়েছে, এমনই বা তুমি ভাবছো কেন? যুগ বদলেছে, কাল বদলেছে, মূল্যবোধ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সবেরই আমূল পরিবর্তন হয়ে গেছে এই কবছরে। এ শুধু এদেশেই নয়, হয়েছে সারা পৃথিবীতেই। এর প্রভাব তো ওদের উপর পড়বেই, না পড়লেই অস্বাভাবিক হতো। বাজে কথা আমি বিশ্বাস করি না, তাপসী বললেন। তাছাড়া এখনকার জীবনে যে সত্যিই কতখানি ব্যস্ততা, অসহিষ্ণুতার দৌড়ের হয়ে গেছে আমাদের সময়কার তুলনায়, তা তুমি কি দেখতে পাও না? বোঝবার চেষ্টা করো না। ছেলে মেয়েদের কাছে হেরে যাওয়ার মতন এত বড় আনন্দ বাবা মায়ের জীবনে আর কি আছে তাপসী? তোমার তো গর্বই হওয়া উচিত। কত লোকের ছেলে মেয়ে মানুষ যে হয় না, হয়নি, তা কি দেখো নি? দেখতে পাও না চারপাশে তাকিয়ে? দেখতে সবই পাই, বুঝতেও পাই। দীর্ঘশ্বাস ফেলে তাপসী বললেন। তারপরে বললেন, যাক, অন্য কথা বলো, আনন্দের কথা, পুরনো কথা বলো, আমাদের কথা, শুধুই আমাদের কথা। মৃগেন বললেন, ঠিক বলেছ, আমাদের কথা। তোমার সেই চাইনিজ ম্যানেজার ভদ্রলোকের কথা মনে আছে? বিয়ের পর আমরা যে গোপালপুরে গিয়ে দিনে 20 টাকায় দুজনে থাকা এবং খাওয়ার হোটেলে ছিলাম। উজ্জ্বল মুখে তাপসী বললেন, মনে নেই আবার? খুবই আছে। ভদ্রলোক, উনি তো ম্যানেজার ছিলেন, তাই না? মৃগেন স্মৃতিমন্থনে হেসে বললেন,
ম্যানেজার কাম ঝাড়ুদার কাম কুক কাম বেয়ারা সবই একা। তাপসী স্বগতোক্তির মতন বললেন, মনে আছে। ভদ্রলোক আমার জন্য ড্রিঙ্কিং চকোলেট আর তোমার জন্য কফি বানিয়ে সি বিচে পাঠিয়ে দিতেন। খুব যত্ন করতেন কিন্তু আমাদের, মনে নেই? খুবই আন্তরিকতা ছিল। মৃগেন বললেন, হ্যাঁ তা ঠিক। তখন পৃথিবীতে এত আরাম ছিল না, কিন্তু অনেক বেশি আন্তরিকতা ছিল, সত্যি। কিন্তু উনি আমাদের ঝগড়ার বহর দেখে আমাকে একদিন উল্টো দিকের ভাঙা বাড়িটার মধ্যে ডেকে নিয়ে গিয়ে কি বলেছিলেন জানো? তোমাকে বলিনি কখনো আজ অব্দি। কি খুব মজার কথা, শুধু মজার নয়, হয়তো দুঃখেরও কথা। কি বলেছিলেন? মিস্টার চ্যাটার্জি, দেয়ার আর অনলি টু ওয়েড উইথ দ্য উইমেন, আইদার ইউ কিল দেম আর উ কিল দেম। কি বললে? আইদার উ কিস দেম অর উ কিল দেম। জোরে হেসে উঠলেন তাপসী। বললেন, সত্যি? ও মা, তুমি এত বছর আমাকে বলনি তো। উত্তরে আমি কি বলেছিলাম সেটাও শোনো। আমিও ছাড়বার পাত্র ছিলাম না, সঙ্গে খোড়াগন্ধ নতুন বউ। ছেড়ে কথা বলি, সেই চীনে ম্যানেজারকে শুধিয়েছিলাম, হাউ বাউট ইউর ওয়াইফ। শুনেই থতমত খেয়ে ফ্যাকাসে মেলে গেছিলেন ওই হলুদ ভদ্রলোক। 25 বছরের এক হানিমুনিং ছোকরা যে এমন মোক্ষম প্রশ্ন করে বসবে তা বুঝতে পারেননি। কি বলেছিলেন উনি উত্তরে? হাসতে হাসতে তাপস শুধলেন। একটু চুপ করে থেকে গলা খাঁকড়ে উনি বলেছিলেন, মিস্টার চ্যাটার্জি, ইউ থি আই কুড নাইদার কিথ হার নট কিল হার। আই লেফট হার ইন চায়না অ্যান্ড কাম টু ইন্ডিয়া। বুঝলে তো? I could neither kiss her nor kill her, so I left her in China and came to India. দুজনে একসঙ্গে হেসে উঠলেন। পরিবেশের গুমট কেটে গেল। হাসি থামলে মৃগেন বললেন, চলো আজ আমরা আবার হানিমুন করব, আমাদের ইন্টারনাল হানিমুন। এই তো সেদিন বিয়ে হলো। কি? একটু চুপ করে থেকে মৃগেন আবার বললেন, আচ্ছা, ফুলশয্যার রাতের কথা তোমার মনে আছে? আতরের শিশি পকেটে করে নিয়ে গেছিলাম তোমার শরীরের সুন্দর সব অদেখা জায়গায় লাগাবো বলে। এত অসভ্য ছিলে না তুমি? ছিলে কেন, আজও আছো। রোম্যান্টিসিজমের সীমা থাকা উচিত একটা। আর মনে আছে তোমার বৌদি আড়ি পেতেছিল যে? শুধুই আড়ি, বৌদি তো বলতে গেলে একজন ভয়ার। দরজার ফুটোতে চোখ লাগিয়ে সারা রাত বসে থাকবে তাকে জানতো। হাইট অফ পারভার্সন। যাই বলো আর তাই বলো, তুমি বা আলো নেভালে না কেন? ইস রে, এত কষ্টের বউকে, 5টা নয় 10টা নয়, একমাত্র বউকে আদর করব তো আলো নেবাবো কেন? পরকীয়া প্রেম নাকি যে লুকিয়ে চুরিয়ে? তাপসী হাসতে হাসতে বললেন, আহ থামো তো। মৃগেন হাসি থামিয়ে বললেন, পরদিন সকালে বৌদি কি বলেছিল মনে আছে? মনে আবার নেই? বলেছিল, দেখো ভাই মৃগেন, গত সপ্তাহে তোমার দাদা ফর এভার অ্যাম্বার বলে একটা ইংরেজি ছবি দেখিয়েছিলেন। কাল রাতে যা ইংরেজি ছবি তুমি দেখালে তার সত্যিই তুলনা নেই। মৃগেন বললেন, আমি তখন বলেছিলাম শয্যাতলির টাকাটা অতএব আপনিই দেবেন, শুনেছি ব্লু ফিল্ম দেখতে অনেক টাকা লাগে। তাপসী হঠাৎ বিমর্ষ গলায় বললেন, ইস, বৌদির কথা মনে হলি না মনটা খারাপ হয়ে যায়। এত হাসি খুশি রসিক মানুষটি। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, সময় বড় বাজে না, সব কিছুই কেমন সহজে নষ্ট করে দেয়। বাড়ি থাকে, গাছ থাকে, ঘড়ি থাকে, ফার্নিচার থাকে, সবচেয়ে আগে নষ্ট হয়ে যায় শুধু মানুষ। তার নিজের হাতে তৈরি সব কিছুর মধ্যে সে নিজেই হলো সবচেয়ে বেশি ভঙ্গুর, সবচেয়ে কম আয়ু তার। অথচ এই কথাটাই কেমন আছেন এখন বৌদি, জানো নাকি? মৃগেন শুধলেন। কেমন আবার? ওই রকমই। দীপু এসেছিল মাঝে কলকাতায়, মেজদার বাড়িতেই তো পরশুই দুপুরে গেছিলাম, হঠাৎই দেখা হয়ে গেল তার সঙ্গে। ও তো এখন পাটনাতেই থাকে, মুঙ্গেরে যাওয়ার সময় নেই বলছিল। বলল বৌদির দুটো দিকই নাকি গত সপ্তাহ থেকে প্যারালাইজড হয়ে গেছে, শরীরে কোনো সাড় নেই। না, সেটাই তো দুঃখের। ব্রেন এখনো কিন্তু সজাগ। ইস, আমার নিজের হাতে আইন থাকলে এমন জীবন নিভিয়ে দিতাম নিজে হাতে। ক্লিনিক্যাল ডেথ না হলে নাকি আইনত মৃত্যু হয় না। কি বিচ্ছিরি আইন বলো তো। এসব কেস সেবা শুশ্রূষাই বা কে করে, কে সঙ্গ দেয়? সুস্থ মানুষই কেঁদে কুল পায় না, আর এই বেচারারা সহায়হীন, সম্বলহীন। এই অপমানের জীবন কোনো মানুষের কাম্য বলো তো? তাপসী বললেন, শুনলাম যে মোটে কথা বলতে পারেন না, শুধু চেয়ে থাকেন। কামুটা পড়াশোনাও বেশি দূর করলো না। কামুকে? মৃগেন শুধলেন, আরে দাদার ছোট ছেলে, স্কুল ফাইনালি পাস করতে পারলো না,
স্টেশনারি দোকান দিয়েছে নাকি মুঙ্গেরেই, কিন্তু ও আর ওর বউ নিপাই শুনলাম বৌদির সব কিছু দেখাশুনো করে। ছোট বৌদির চিঠিতে জানলাম পড়াশুনো করা, ভালো চাকরি করা, এসবের সঙ্গে আজকাল মনুষ্যত্বের কোনো সাযুজ্যই নেই। কেন বলো তো? দীপু 10-12 হাজার টাকা মাইনে পায়, অথচ শুনি 100 টাকাও পাঠায় না নিজের পক্ষাঘাতগ্রস্ত মায়ের জন্যে। তবে কি জানো, আজকাল 10-12 হাজার টাকারই বা কি দাম। তাছাড়া প্রয়োজন, সকলেরই প্রয়োজন যে বেড়ে গেছে ভীষণ। তা বেড়েছে এই বিজ্ঞাপনের যুগে। কোন প্রয়োজনটা যে যথার্থ আর কোনটা বাহুল্য তাই গুলিয়ে ফেলছে সকলে। সকলেরই সব চাই, আর তা পাওয়ার জন্য চুরি, ডাকাতি, ঘুষ খাওয়া কিছুই আর অপরাধ বলে গণ্য হয় না আজকাল। আমরা মডার্ন হয়েছি, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক। দোস্ত দাদারি, বৌদির জন্য ভাবা উচিত ছিল। খুবই দায়িত্ব জ্ঞানহীনের কাজ করেছেন উনি। আহা, তুমি অন্যায় কথা বলছো। দাদাও তো তোমারই মতো, ছেলেদের মানুষ করার জন্যই তো সব সর্বশান্ত হলো। রিটায়ার করার পর যা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেয়েছিল তাও ভেঙে দীপুকে ফ্ল্যাট কিনে দিল পাটনাতে, নীরুকে বাড়ি করে দিল ধানবাদে। কারো জন্য অবশ্য কিছুই না করে নিজেদের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে বৌদির আজ এমন অবস্থা হতো না। ছেলে মেয়ের ধামা করতে গিয়েই বুড়ো বয়সে এই হাল। মৃগেন বললেন, দেখো তাসি, তা কিন্তু ঠিক বলা যায় না। মানে কিসে যে কি হয় সবই ভবিতব্য। আমরা মানি আর নাই মানি, যৌবনে অনেকেই বড় বড় কথা বলতাম, পুরুষকার, নাস্তিকতাবাদ, আরো কত কথা। যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি কপাল না মেনে কোনো উপায় নেই। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ভগবান আছেন বলে মানি না আমি, কিন্তু কোনো একটা সুপার ব্যাপার বোধহয় আছেই। কথার মধ্যে হঠাৎ দুজনেই আচমকা কি এক চিৎকারে চমকে উঠলেন। বাইরে কারা যেন অশালীন চিৎকার করতে করতে বল হরি হরি বল, বল হরি হরি বল ধ্বনি দিতে দিতে চলে গেল। এই ধ্বনিতে আতঙ্ক জাগে মনে। মদ গাঁজা খেয়ে নাকি ভাড়াটের সর্ববাহিকরা এমনি করে মরা নিয়ে যায় শ্মশানে। বুকের মধ্যে ধরফর করে প্রত্যেকেরই, বিশেষ করে যাদের বয়স হয়েছে। তাদের মনে মাঝে মাঝে পরপারের ভাবনা তো আসেই। ঘরের মধ্যে নিস্তব্ধতা এবং মৃত্যুর অমোঘতা ওই ধ্বনির সঙ্গে উড়ে এসে যেন সেঁধিয়ে গেল। মৃত্যু ভয় যেন তাদের দুজনের মুখে চকিত ছায়া ফেলেই সরে গেল। তাপসী দুহাত জড়ো করে মৃতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নমস্কার করলেন। মৃগেন উঠে দাঁড়িয়ে খোলা জানলা দিয়ে বাইরে চেয়ে রইলেন। রাস্তাতে যান চলাচল কমে এসেছে, ট্রামের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। সন্ধে রাতে নানা আওয়াজেতে তা চাপা থাকে। তারপরে আবার দীর্ঘ নীরবতা, ঘড়ির টিক টিক। তাপসী বললেন, চলো খাবার দি। তুমি খাবার বড়, আমি চট করে মোড় থেকে বেলফুলের মালা কিনে নিয়ে আসি কটা। আজ যে হানিমুন হবে বললাম না। তাপসী উৎকণ্ঠিত হয়ে বললেন, না না, আজ নাইবা গেলে এত রাতে বাইরে, চোখে ভালো দেখো না তুমি। তাছাড়া বৌদির কথা মনে পড়াতে মনটা বড়ই খারাপ হয়ে গেল গো। আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। এতদিন অন্যদেরই বুড়ো হতে দেখেছি চোখের সামনে, কিন্তু আমরা নিজেরাও যে বুড়ো হব কখনো সত্যিই তা বিশ্বাস করিনি। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করতে হবে, না করে যে উপায় নেই কোনো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।